লিপির বরাবরই কুকুরের ভীষণ ভয়। বিয়ের পর প্রথম প্রথম শ্বশুরবাড়িতে তো থাকতেই চাইতো না, খালি ছুতো খুঁজতো বাপের বাড়ি পালানোর। শ্রাবণের শেষে যেহেতু বিয়ে, তাই বিয়ের কয়েকদিন যেতে না যেতেই পালাতে পেরেছিল। ভাদ্র মাসে নাকি থাকতে নেই শ্বশুরবাড়িতে। সুদীপ্তর মতো সুপাত্রকে কিছুতেই হাতছাড়া করা যাবে না, তাই এক প্রকার জোর করেই মেয়ের বাবা বিয়েটা দিয়েছেন। একটা কুকুরের কারণে পিছিয়ে আসার তো কোনো মানে হয় না। তাছাড়া মেয়ের ছেলে মানুষগুলোকে প্রশ্রয় দেওয়াও পক্ষপাতী নন দেবাংশুবাবু। কুকুরটার পাশাপাশি সুদীপ্তকে কি কম ভয় পায় লিপি? রাতে ঘুমের মধ্যে মুখে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ করে সুদীপ্ত। লিপি ঠেলা মেরে ঘুম ভাঙিয়ে দিলে কেমনভাবে একটা তাকিয়ে থাকে ওর দিকে ফ্যাল ফ্যাল করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। সকালে উঠে বলে রাতে নাকি খুব ভয়ের একটা স্বপ্ন দেখেছিল, তাও নাকি আবার ভূতের স্বপ্ন। যখনই সময় পাবে ভূতের সিনেমা দেখবে, তারপর সেই ভূতেরাই যখন স্বপ্নে আসবে লিপির ঘুমটা বরবাদ করে ছাড়বে। এই ছেলেকে নাকি হাতছাড়া করা যাচ্ছিল না। বাবার উপর রাগটা দিন দিন বেড়েই চলেছে লিপির। লিপি লুসিকে পছন্দ করে না বলে রাত দিনই ওকে বাঁকা বাঁকা কথা শোনায় সুদীপ্ত। অথচ বাড়িতে বিদেশি কুকুর পোষা সুদীপ্ত রায় পাড়ার মোড়ের যে লেডিটাকে কি ঘেন্নাটাই না পায়। সেদিন যখন লেডিটা ওর গা ঘেঁষে এসেছিল, দেখার মতো হয়েছিল মুখটা। লিপি তো হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। পরদিনই কাজের মেয়েটাকে দিয়ে লেডিটার জন্য মাংসের কাটাকুটি পাঠিয়ে দিয়েছিল। সুদীপ্ত সেদিন অপমানে কি ফোসফোসটাই না করছিল। 3 দিন কথাই বলেনি লিপির সাথে। পরে যখন কথা বলতে গেছে তখন লিপি আবার তেজ দেখিয়েছে। এমনিতেই তো বেশিরভাগ সময়ই মাথা গরমের কারণে সুদীপ্তকে ধার পাশে ঘেঁষতে দেয় না লিপি। মাথা যখন একটু ঠান্ডা থাকে তখন আবার লুসি এসে দুজনের মধ্যে বসে পড়ে। লিপি যদিও খুশি হয়, সুদীপ্তর ইচ্ছে হয় লুসিকে কয়েক গা দেয়। লুসি কিন্তু লিপিকে একেবারেই বিরক্ত করে না। লিপির তবুও ভয় যায় না। সুদীপ্ত অফিস বেরোনোর আগে লুসিকে ছাদের ঘরে বন্ধ করে রেখে যায়। লুসিও ওর বাধ্য মেয়ের মতো ওই ঘরটাতেই আটকে থাকে। সুদীপ্তর মা মাঝে মধ্যে গিয়ে নাতনির সাথে দেখা করে আসেন। ওকে স্নান করানো খাওয়ানো সব কাজের মেয়েটাই করে। লিপি কখনো সখনো জানলা দিয়ে উঁকি মেরে দেখে আসে সব ঠিক আছে কিনা, তাও আবার শাশুড়ি মায়ের আদেশ পালনের জন্য। না হলে ওর বয়েই গেছে। সৎ মাটিকে দেখলে লুসি যদি ওর লেজ নেড়ে আনন্দ প্রকাশ করে, কিন্তু ওই আনন্দের কোনো পাল্টা অভিব্যক্তি কোনোদিনই পায় না। রাতে লুসি সুদীপ্ত আর লিপির ঘরেই ঘুমোয়, মাটিতে এক কোণে। লুসির ভয়ে লিপি সন্ধ্যে থেকেই জল খাওয়া বন্ধ করে দেয়, রাতে যাতে বাথরুম করতে উঠতে না হয়। কোনোদিন রাতে ঘুমটা ঠিকঠাক হয় না, ওই দুপুরেই যে ঘুমিয়ে নেয় এই উপদ্রবে। সুদীপ্তকে কত বলেছে রাতেও ওকে ছাদের ঘরে রাখতে, কিন্তু সুদীপ্ত কথা শুনলে তো। ভাবছে কয়েকদিন একটু বাপের বাড়ি গিয়ে থেকে আসবে। রোজকার এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে। এবার গেলে একটু বেশি দিনের জন্যই যাবে। মাও অনেকদিন ধরেই বলছে যাওয়ার জন্য। ব্যাগ গোছানো হয়ে গেছে, সকালেই বেরিয়ে পড়বে। অনেকদিন পর মনটা খুব ভালো লাগছে, একটু ঘুম ঘুম আসছিল। একটা ফোন আসতে সুদীপ্ত হন্তহন্ত হয়ে বেরিয়ে গেল। রাত তখন 12:30। ওর বন্ধু শুভ্রর বাবাকে হসপিটালাইজড করতে হবে। হঠাৎই নাকি খুব শ্বাসকষ্ট শুরু হয়েছে ওনার। সন্ধ্যা থেকে লিপির শরীরটাও একটু খারাপ। সকাল হলেই ওর দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি, এই আনন্দে শরীর খারাপটাকে বিশেষ পাত্তা দেয়নি। সুদীপ্তকেও কিছু বলেনি। সুদীপ্ত যতক্ষণ বাড়িতে ছিল তেমন কিছু টেরও পায়নি, কিন্তু এখন শরীরটা বেশিই খারাপ লাগছে। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, জ্বরও এসেছে।
অনেকক্ষণ মাথা চেপে শুয়ে থাকার পর আর না পেরেই উঠতে হলো। লুসি ঘুমোচ্ছে। প্যারাসিটামল ঘরেই ছিল। খেয়ে বিছানা অবধি আর পৌঁছতে পারেনি, মাটিতেই পড়ে গেছে সেন্সলেস হয়ে। যখন জ্ঞান ফিরেছে, সুদীপ্ত তখনও ফেরেনি। একটা ঠান্ডা স্পর্শ। চোখ খুলে দেখেছে গা ঘেঁষে বসে আছে লুসি। মায়ের স্পর্শতেও এত শান্তি কোনোদিন পেয়েছে বলে মনে পড়ল না। শরীরটা তখনও একই রকম অসাড়। উঠতে গিয়েও উঠতে পারল না, আবার শুয়ে পড়ল। লুসি একইভাবেই গা ঘেঁষে বসে থাকলো। একটাবারের জন্যও নড়ল না। লিপি জেগে চোখ বুজে পড়ে রইল। সুদীপ্ত ফিরল সকালে। লিপির সুস্থ হতে সময় লেগেছে বেশ কিছুদিন। লুসি সারাদিন ছাদের ঘরে বন্ধ থাকার পর সন্ধেবেলা যখন নিজের ঘরে এসেছে, লিপিকে দেখে একইভাবে লেজ নেড়েছে। লিপির এখন আর আগের মতো রাগ হয় না। লুসিও বোধহয় সেটা বোঝে। ঘেঁষে ঘেঁষে কাছে যায়। লিপি বিরক্ত হবে ভেবেই সুদীপ্ত ওকে সরিয়ে দেয়। কাজের মেয়েটার কোনোদিনই ছুটি নেওয়ার জো ছিল না লুসিকে দেখাশোনা করার জন্যই। দুদিনের জন্য ছুটি চেয়েছিল বেড়াতে যাবে বলে, পায়নি। রাগটা গিয়ে লুসির উপরই পড়েছে। সারাক্ষণই খিটখিট করে চলেছে। লিপি একটু সুস্থ হতেই বলল, ছুটি নিবি তো নে, সারাক্ষণ অত খিটখিট করার কি আছে? কোথায় যাবি বলছিলিস? যা ঘুরে আয়। মেয়েটা এবার একটু অবাকই হলো। আমি ছুটি নিলে লুসিকে কে দেখবে বৌদি? কথার কোনো উত্তর না দিয়ে ছাদের ঘরের চাবি নিয়ে সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে গেল লিপি। কাজের মেয়েটা পেছন পেছন ছুটল। ও বৌদি, যাচ্ছ কোথায়? দাঁড়াও। লিপি গিয়ে ছাদের ঘরের দরজা খুলতেই লুসি লেজ নাড়তে লাগলো। সাহস করে লিপির কাছে এসে ওর শাড়িতে মুখটা একটু ঘষে দিল। লুসির সমান উচ্চতায় পৌঁছানোর জন্য লিপি এবার মাটিতে বসে পড়ল। লুসি গিয়ে ওর কোলে উঠে বসলো। কাজের মেয়েটা পেছনে দাঁড়িয়ে রঙ্গ দেখছে দেখে লিপি এক ধমক দিল। তোকে এখানে কে আসতে বলেছে? ছুটি চেয়েছিলিস, পেয়েছিস, এবার যা এখান থেকে। দুজনে কতক্ষণ যে ওখানে এইভাবে বসেছিল সেই হিসেব শুধুমাত্র লিপির শাশুড়ি মায়ের কাছে রয়েছে। শাশুড়ি মা মারা গেছেন 1 বছর হলো। লিপির সংসারে এখন 4 জন। 3 জনের হিসাব তো জানেনি। আর একজন হলো লিপি, সুদীপ্তর 1.5 বছরের মেয়ে মিঠি। একা বাচ্চা সামলাতে লিপির কষ্ট হবে ভেবে সুদীপ্ত চেয়েছিল একটা লোক রাখতে। মা থাকতে কোনো অসুবিধে তো বুঝতেই পারেনি, কিন্তু মায়ের হঠাৎ চলে যাওয়াটা সব কিছু কেমন যেন ওলট পালট করে দিয়েছে। কাজের মেয়েটাও কাজ ছেড়েছে অনেকগুলো মাস হলো। লিপি আবার বাইরের কোনো লোককে চট করে বিশ্বাস করতে পারে না। বাচ্চার ব্যাপারে তো একেবারেই না। 1 বছর হলো তাই বোনকে সামলাচ্ছে লুসি। লুসির কাছে মেয়েকে রেখেই যাবতীয় কাজ সারে লিপি। কাজের ফাঁকে মাঝে মাঝে এসে দেখে যায়। দুজনের সে কি আনন্দ আর খেলা। দরজার বাইরে দাঁড়িয়েই শান্তির হাসি হেসে ওঠে লিপি। লিপির দিকে চোখ পড়লে লুসিও একটু লেজ নেড়ে দেয় বরাবরের মতো।